স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টার বাংলাদেশে, সাথে আছে মুজাহিদুল ইসলাম এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। হুমকি বা হত্যা চেষ্টা কোনোদিন পিছু হটাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, কাতার বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রী। রাজধানীর ঝিগাতলা এলাকায় বিএনপি পুলিশ সংঘর্ষ, দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ৩ জন আটক। গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা শেষ, মধ্যরাতে অনিয়ম হলে গাইবান্ধার মতো দ্রুত ব্যবস্থা নেবে কমিশন। করযোগ্য আয় না থাকলেও রিটার্ন জমার স্লিপ পেতে লাগবে ২০০০ টাকা, না দিলে মিলবে না সরকারি ৪০ সেবা। হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত মেট্রো রেল ডিপোর ভূমি উন্নয়নে চুক্তি সই, জুনেই শুরু হচ্ছে নির্মাণ কাজ। এবার পুরো খবর। দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে আমরণ সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ প্রত্যয় জানান। প্রধানমন্ত্রী বলেন, কোনো হুমকি বা হত্যা চেষ্টা কোনো দিনই তাকে পিছু হটাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। মঙ্গলবার কাতার সফরের দ্বিতীয় দিনে কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জীবন সংগ্রামের কথা তুলে ধরেন আগামী প্রজন্মের প্রতিনিধিদের সামনে। ভবিষ্যৎ নেতৃত্বকে মূল্যবোধ ও লক্ষ্যের প্রতি অটল থাকার পরামর্শ দেন শেখ হাসিনা। নেতার মূল্যবোধ থাকতে হবে, লক্ষ্যের প্রতি অটল থাকতে হবে, লক্ষ্য অর্জনে পরিপূর্ণ ও সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে, দৃষ্টান্ত সৃষ্টিকার নেতৃত্ব দিতে হবে এবং সমাজে চেঞ্জ মেকার হতে হবে। জনগণ এবং দলের উপর আস্থা রাখতে হবে। রাজনৈতিক জীবনের চড়াই উতরায়ের সংক্ষিপ্ত বর্ণনা দিতে গিয়ে শেখ হাসিনা বলেন, আজকের এই অবস্থানে পৌঁছানো সহজ ছিল না। অন্তত ১৯ বার আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে ২০০৪ সালের ২১শে আগস্টে আমার উপর গ্রেনেড হামলা হয়। সে হামলায় নিজে প্রাণে বেঁচে গেলেও আওয়ামী লীগের ২২ জন নেতাকর্মী নিহত হন, আহত হন কয়েকশো। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরণ কাজ করব। এত প্রতিকূলতার মধ্যেও কেবল দেশবাসীর ভাগ্য পরিবর্তনের জন্য সংগ্রাম করছি। যতদিন বেঁচে থাকব ততদিন সংগ্রাম চালিয়ে যাব। এ সময় বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে বাংলাদেশের মানুষকে স্মার্ট জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলছে তার সরকার। আমরা জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ করতে চাই। স্মার্ট বাংলাদেশে একটি স্মার্ট সরকার, একটি স্মার্ট অর্থনীতি, একটি স্মার্ট জনসংখ্যা, একটি স্মার্ট সমাজ এবং স্মার্ট জনশক্তি থাকবে। স্মার্ট বাংলাদেশের উদ্দেশ্য হচ্ছে পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প উৎপাদন, ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রে ডিজিটাল ডিভাইস ব্যবহার করা। এর আগে কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ঝিগাতলায় পুলিশের সাথে বিএনপির সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ার শেলে রণক্ষেত্রে রূপ নেয় পুরো এলাকা। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিএনপি কর্মীরা। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। বিকেল ৪টায় হঠাৎ রণক্ষেত্রে রূপ নেয় জিগাতলা এলাকা। কোনো কারণ ছাড়াই হামলার অভিযোগ তুলেছে বিএনপি ও পুলিশ। প্রায় আধ ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপে আহত হন কয়েকজন। কয়েকটি বাসও ভাঙচুর করে বিএনপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোড়ে পুলিশ। শেষের অংশ থেকে কিছু ছেলে পুলিশকে দেখে পুলিশের উপর তারা চড়াও হয়, তাদেরকে ইট পাটকেল মারে এবং ব্যানার বহন করেছে যেসব লাঠি আছে সেই লাঠি দিয়ে তারা পুলিশের গায়ে তারা আঘাত করতে থাকে এবং পুলিশকে তারা লাঠিপেটা করে। ইনফ্যাক্ট পুলিশও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে আবার একটা দণ্ডায়মান বিআরটিসি বাসকে আপনারা দেখেছেন যে তারা ওই আগুন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পরে আপনার ওই লাঠি দিয়ে ভেঙে
গ্লাস ভেঙে ফেলেছে বা গাড়িটা ভেঙে ফেলেছে। 10 দফা দাবি আদায়ে ধানমন্ডিতে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। ধানমন্ডিতে সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন নেতারা। যে কোনো মূল্যে সরকারকে হটানোর হুঁশিয়ারি দেন তারা। আমরা এই সরকারকে বলবো নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিয়ে সেই সরকার এসে একটি নিরপেক্ষ নির্বাচন করবে। একই সময়ে রাজধানীর গাবতলীতেও পদযাত্রা কর্মসূচি পালন করে উত্তর বিএনপি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় নেত্রকোনা, ফরিদপুর, শেরপুর ও নাটোরে 5টি মামলা হয়েছে। এসব মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ সহ কয়েকজনকে আসামি করা হয়েছে। দুপুরে নেত্রকোনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন জেলা পরিষদের চেয়ারম্যান অসিত সরকার সজল। গতকাল একই আদালতে আবু সাইদের বিরুদ্ধে মামলা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন। ফরিদপুরে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। শেরপুরে প্রাণনাশের হুমকি ও রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। এছাড়া নাটোর সদর থানায় সোমবার রাতে আবু সাইদ এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা হয়। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও নোয়াখালীতে বিক্ষোভ মিছিল হয়েছে। শেষ মুহূর্তের প্রচারে তুমুল ব্যস্ত গাজীপুর সিটি নির্বাচনের মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। অলিগলিতে চলছে পথসভা আর মতবিনিময়, প্রার্থীদের নানা প্রতিশ্রুতির জানান দিয়ে চলছে মাইকিং। নৌকার আজমতুল্লাহ খানের আশা ভোটে প্রতিদ্বন্দ্বিতা হবে। আর প্রচারের শেষ দিনে ইশতেহার দিলেন 2 স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়দা খাতুন এবং শাহনুর ইসলাম রনি। নির্বাচন মানেই প্রার্থীর সমর্থকদের স্লোগান। মঙ্গলবার এভাবেই গাজীপুর সিটির বিভিন্ন এলাকায় প্রচারে নামেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। শেষ দিন হিসেবে তুমুল ব্যস্ততা প্রার্থীদের। নগরবাসীর উন্নয়নে প্রতিশ্রুতির ঝাঁপি নিয়ে হাজির হন ভোটারদের কাছে। এদিন 9 দফা ইশতেহার দেন অন্যতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহেদা খাতুন। আগামী 5 বছর বাসাবাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা দেন। পাশাপাশি ভোটার এবং নিজের নিরাপত্তাও চান তিনি। আমার নিরাপত্তা সব বাংলাদেশ সরকারের কাছে আমার সহযোগিতা চাই। আমার গরিমার্কায় ভোট চাই, ভোটের নিরাপত্তা চাই। একই দিনে আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী শাহনুর ইসলাম রনি গাজীপুর সিটিকে পরিচ্ছন্ন সবুজ নগরীতে পরিণত করা সহ 18 দফা ইশতেহার ঘোষণা করেন। জানান ভোটের পরিবেশ নিয়ে শঙ্কায় রয়েছেন। পরিবেশ 1 মাস আগে যেটা ছিল আজকে কিন্তু সেই পরিবেশটা নাই। তারা কিন্তু রীতিমতন ভয় পাচ্ছে 25 তারিখের পর আমাদের কি অবস্থা হবে, এবং এজেন্ট রীতিমতন তারা বলে আমরা 2-1 জন আওয়ামী লীগের বিরুদ্ধে এখানে অবস্থান নিতে পারবো কিনা, এবং পুলিশ প্রশাসন আমাদেরকে কতটুকু নিরাপত্তা দিতে পারবে। সকাল থেকে গণসংযোগ চালান আওয়ামী লীগের আজমতুল্লাহ খান। তার আশা ভোট হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। ইনশাল্লাহ জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। নির্বাচনই একটা চ্যালেঞ্জ। আমরা যে নির্বাচনটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, যে নির্বাচন কমিশনের মাধ্যমে এবং বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, এই জিনিসটি প্রমাণিত হবে আগামী পরশুদিনের নির্বাচনে। 25 মে প্রায় 12 লাখ ভোটার আগামী 5 বছরের জন্য বেছে নেবেন জনপ্রতিনিধিদের। ভোটের দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 10,000 সদস্য। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর। প্রথমবারের মতো গাজীপুর সিটিতে সিসি ক্যামেরা ও ইভিএম এ ভোট গ্রহণ হতে যাচ্ছে। 480টি ভোট কেন্দ্রে সর্বমোট 4,435টি ক্যামেরা বসানো হয়েছে। 25 তারিখ ভোট হলেও 24 তারিখ থেকে মনিটরিং করা হবে ভোট কেন্দ্র। কমিশন বলছে, গাইবান্ধার মতো সিসি ক্যামেরা দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রায় 12 লাখ ভোটার নিয়ে গঠিত গাজীপুর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার তৃতীয়বারের মতো ভোট অনুষ্ঠিত হবে এই সিটিতে। 57টি ওয়ার্ডে মেয়র পদে 8 জন সহ 323 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গাজীপুরে ভোট হবে ইভিএমে, সেজন্য প্রতি কেন্দ্রে পর্যাপ্ত ইভিএম থাকবে। কোনো মেশিনে সমস্যা দেখা দিলে যাতে তাৎক্ষণিকভাবে তা ত্রুটিমুক্ত করা যায়, সেজন্য পর্যাপ্ত ট্রাবল শুটিং কর্মকর্তা থাকবেন বলে জানায় নির্বাচন কমিশন।
480টি ভোট কেন্দ্রে ইতিমধ্যেই বসানো হয়েছে সিসি ক্যামেরা। কুমিল্লা গাইবান্ধার মতো গাজীপুর সিটি নির্বাচনে ভোট কেন্দ্রে ও কক্ষে থাকবে সিসি ক্যামেরা, যা সিইসির নেতৃত্বে নির্বাচন ভবন থেকে পর্যবেক্ষণ করবে পুরো এলাকা। ইভিএম এ ভোট দেওয়ার আগে অভিজ্ঞতা ছিল না, এবার ফার্স্ট টাইম অভিজ্ঞতা হচ্ছে। বুথের যে হল রুমটা সেখানে সিসি ক্যামেরা থাকবে কিনা আমি জানি না, সেখানে যদি থাকে তাহলে হয়তো ভোটটা শুটিং হবে। সিসি ক্যামেরা আমরা যদি কোনো অনিয়ম দেখি তো সেটা তো রেকর্ড করা থাকবে, তো ওই রেকর্ডের তৈরি তো আমাদের বড় প্রমাণ। এবং সিসি ক্যামেরার ক্ষেত্রে তো কোনো অনিয়ম পড়ে যে আইনে যে অ্যাকশন নেওয়ার কথা বলা আছে সেইভাবে অ্যাকশন হবে। রিটার্নিং কর্মকর্তা বলেন, এজেন্ট বা ভোটারদের ভয় পাবার কিছু নেই, ভোটারদের ভোটাধিকার নিশ্চিত হবে। ইভিএমে ভোট দিতে বিড়ম্বনা হবে না বলেও জানান তিনি। নির্বাচনটাকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হচ্ছে, কারণ ইলেকশন কমিশন এই নির্বাচনটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আপনারা এজেন্টের ব্যাপারে বলছেন বা ভোট সুষ্ঠু হবে কিনা, এগুলো আপনারা ভোটের দিন দেখতে পাবেন যে এই ধরনের কোনো সংশয় আর বা দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। গাজীপুর সিটি নির্বাচনে মঙ্গলবার থেকে 19 প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে। নগরীর বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে বিজিবি। বুধবার নগরীর 5টি জায়গা থেকে ইভিএম সহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হবে। ভোট সুষ্ঠু করার নির্বাচন কমিশন যে ওয়াদা দিয়েছে সেটি কতটুকু সফলতা পায় সেটি এখন দেখার বিষয়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর। গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। আর মাত্র 3 ঘন্টারও কম সময় রয়েছে প্রচারণা শেষ হয়ে যাবে। সারাদিন কেমন দেখেছেন, এই কয়েকদিনই বা কেমন দেখেছেন প্রচারণা? আরেকটি বিষয় জানতে চাই যে সার্বিকভাবে সুষ্ঠু ভোট গ্রহণের জন্য কমিশনের প্রস্তুতি কেমন? দেখেন, মধ্যরাতে প্রচারণা শেষ হবে, এটি হচ্ছে আইন। তবে বিকেল থেকে অর্থাৎ বড়ি আবহাওয়ার কারণে কিন্তু প্রচারণা একটি ভাটা পড়েছে বলা যেতে পারে, যে কারণে প্রার্থীরা সন্ধ্যার পর ওভাবে বের হয়নি বা ভোটারদের কাছেও ওভাবে যায়নি। তবে বিচ্ছিন্নভাবে বৃষ্টির মধ্যেও কিন্তু প্রার্থীরা বেশ কিছু প্রার্থী তারা বের হয়েছিলেন। আর প্রস্তুতি সম্পর্কে যদি বলতে চাই বা নিরাপত্তার বিষয়ে যদি বলতে চাই, নির্বাচন কমিশন বা এই রিটার্নিং কর্মকর্তার সেটি যে বলতে চাই, তাহলে হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নির্বাচনী সরঞ্জাম, অর্থাৎ যদিও এখানে ইভিএম নেই, আগামীকাল 5টি স্পট বা 5টি জায়গা থেকে নগরীর নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হবে। এখন এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে এই নির্বাচনী সরঞ্জামগুলো যে 5টি স্পট থেকে বিতরণ করা হবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে নির্বাচন বা ভোট গ্রহণের জন্য যে সকল সরঞ্জাম লাগে, সাধারণত 50-এর অধিক সরঞ্জাম লাগে, সেগুলো কিন্তু এই বস্তার মধ্যে রয়েছে। এবং কোন কোন কেন্দ্রে যাবে সেগুলো কিন্তু বস্তার উপর ইতিমধ্যেই লেখা আছে। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন কালো পর্দা, এবং এই কালো পর্দাটি আসলে গোপন বুথে যে ভোটাররা ভোট দেওয়ার জন্য চিহ্নিত হওয়ার পর বা যোগ্যতা সম্পন্ন হওয়ার পরই কিন্তু তারা গোপন কক্ষে বা গোপন বুথে যায় ভোট দেওয়ার জন্য। এবং এই কালো পর্দা দিয়েই আসলে ঘিরে রাখা হয়, এবং কেউ যদি তার ভোটটি অন্য কেউ দেখতে না পায়, তার যেন স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই কিন্তু এই কালো পর্দা ব্যবহার করা হয়। অর্থাৎ এখন যে প্রস্তুতিমূলক যে বিষয়গুলো সেগুলো একবারে শেষ পর্যায়ে, এবং আগামীকাল বিতরণ করেই সেগুলো ভোটের যে সর্বশেষ প্রস্তুতি সেগুলো শেষ হবে। একই সঙ্গে আজকে থেকে 19 প্লাটুন বিজিবি নেমেছে এবং 57 জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বা আচরণবিধি মেনে চলার জন্য। একই সঙ্গে যে কথাটি বলতে চাই শেষে, সেটি হচ্ছে যে আসলে এখন ভোটাররা এখন মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। আমি একই মাহমুদুল, আরেকটি বিষয় একটু জানতে চাই যে গাজীপুরে প্রথমবার কিন্তু ইভিএম এ ভোট গ্রহণ হচ্ছে, কি ধরনের ব্যবস্থা থাকবে? কোনো মেশিনে যদি কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কি ব্যবস্থা থাকবে? দেখেন, এর আগে যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে বা এর আগে যে ইভিএম ভোটগুলো হয়েছে, যদিও এই কমিশনের অধীনে প্রায় 1 বছর পার হয়ে গেছে, এবং এই কমিশনের অধীনে প্রায় 800-900 ভোট ইতিমধ্যেই নিয়েছে, এবং এই কমিশন সবচেয়ে বেশি ইভিএমে ভোট নিয়েছে বলা যেতে পারে। সেই ক্ষেত্রে ইভিএমের যে প্রস্তুতি সেখানে 1.5 গুণ বেশি ইভিএম থাকবে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে প্রায় 3,500 মতো ভোট কক্ষ আছে, সেখানে যদি আমি 1.5 গুণ বলি, সেই 1.5 গুণ যোগ করলে যদি হয় সেই সংখ্যাটা হবে। একই সঙ্গে যদি কোনো কেন্দ্রে যদি 10টি ভোট কক্ষ থাকে, 10টি ভোট কক্ষের জন্য 10টি ইভিএম থাকবে, এর বাইরে আরও 5টি অতিরিক্ত ইভিএম থাকবে। যদি কোনো কারণে ইভিএমের সমস্যা হয় সেক্ষেত্রে যেন
যে ইভিএমগুলি স্টকে থাকবে সেগুলো দিয়ে কাজ করা যায়। এছাড়া ইভিএম যদি কোনো সমস্যা হয় সেখানেও কিন্তু নির্বাচন কমিশন পক্ষ থেকে টেকনিক্যাল পার্সন বা টেকনিক্যাল লোকজন থাকবে, তারা ইভিএমগুলো দেখভাল করবে এবং সঙ্গে সঙ্গে সেগুলো ঠিক করে দেবে। একই সঙ্গে যে ইভিএম নিয়ে কিন্তু যদিও এবার মক ভোটিং হয়নি, আমরা দেখি অন্যান্য নির্বাচনে মক ভোটিং করা হয়, তবে এবার মক ভোটিং করা হয়নি। তবে এক সপ্তাহ আগে থেকে কিন্তু বিভিন্ন কেন্দ্রে ইভিএম কিভাবে ভোট দিতে হয় সে ভোটারদেরকে জনসচেতনতা বা কিভাবে ভোট দিতে সেই কার্যক্রমগুলো হয়ে গেছে। গাজীপুর সিটি নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। গাজীপুর মহানগরীর 57 ওয়ার্ডে এবারে সাধারণ কাউন্সিলর 247 জন এবং 79 জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 49 নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ 12 জন এবং 16 ও 33 নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী 2 জন করে। এছাড়া 15 নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একজন কাউন্সিলর। গাজীপুর সিটি নির্বাচনে 8 মেয়র প্রার্থী ছাড়াও 247 জন সাধারণ কাউন্সিলর ও 79 জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। 57টি ওয়ার্ডের মধ্যে 49 নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী 12 জন, তবে সবচেয়ে কম প্রার্থী 16 ও 33 নম্বর ওয়ার্ডে 2 জন করে। এছাড়া অন্য 19টি ওয়ার্ডে প্রার্থী রয়েছেন 5-এর অধিক। ভোটাররা বলছেন যতই প্রতিদ্বন্দ্বী থাক না কেন জনগণের কথা শুনবেন এবং এলাকার সমস্যা চিহ্নিত করে উন্নয়ন করবেন তাকে বেছে নেবেন তারা। ওয়াসার যে পানি, এই পানিটারও এখন পরিপূর্ণভাবে সবাই পানিটা পাচ্ছে না। তো আমরা চাই এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করতে যিনি এই সকল সমস্যা সুন্দরভাবে সমাধান করতে পারবে। রাস্তাঘাটের যে ড্রেনের যে কাজগুলো আছে এগুলোতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা হয়, আমরা এমন একটা প্রার্থী চাই। ওয়ার্ডের জন্য আমরা একজন যোগ্য নেতৃত্ব চাই এবং সুশিক্ষিত চাই। এলাকার উন্নয়নের জন্য আমরা যোগ্য প্রার্থীকে আমরা বিজয় করার জন্য আশাবাদী। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মধ্যে নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ভোট গ্রহণ কর্মকর্তাদের যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তাদের নিয়োগ সম্পূর্ণ হয়েছে। 11,000 ভোট গ্রহণ কর্মকর্তা অলরেডি নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আমাদের মালামালগুলো যেগুলো নির্বাচনের প্রায় 46 রকমের মালামাল প্রত্যেকটা ভোট কেন্দ্রে দিতে হয়, সেগুলো ইভিএম আমাদের প্রস্তুত হয়ে গেছে। বৃহস্পতিবারের এই নির্বাচন নিয়ে প্রার্থীরা উত্তাপ ছড়ালেও ইভিএম এর মাধ্যমে পছন্দের জনপ্রতিনিধি বেছে নেবেন নগরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নৌকার প্রার্থী ছাড়া কাউকে ভোট কেন্দ্রে আসতে দেওয়া হবে না বলে ভীতিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গাজীপুর সিটি 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমানকে ঢাকায় তলব করেছে নির্বাচন কমিশন। বুধবার বিকেল 3টায় নির্বাচন ভবনে হাজির হয়ে তার এমন বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক আসাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 22 মে সন্ধ্যা 7টায় গাজীপুরের পুবাইল এলাকার কলের বাজার নামক স্থানে মিছিল ও জনসভা করেন 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমান। জনসভায় নৌকা ছাড়া কাউকে ভোট কেন্দ্রে আসতে দেওয়া হবে না মর্মে ত্রাস সৃষ্টি এবং ভীতি প্রদর্শনমূলক বক্তব্য প্রদান করেন, যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মেয়র পদে 15 প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রাজশাহীতে 4 এবং সিলেটে আছেন 11 জন। মনোনয়নপত্র জমার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করেন প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তা বলছেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে প্রস্তুত তারা। সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল মঙ্গলবার। সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। রাজশাহীতে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন ইসলামী আন্দোলনের মুর্শিদ আলম, পরে জমা দেন জাকের পার্টির লতিফ আনোয়ার। জনগণের সাথে যতটুকু সৌজন্য সাক্ষাৎ আমি করেছি, সেই পর্যায়ে মাঠ পর্যায়ে আলহামদুলিল্লাহ এখন মাঠ অত্যন্ত সুন্দর। এর আগে সোমবার আওয়ামী লীগের AHM খায়রুজ্জামান লিটন এবং গত 21 মে জাতীয় পার্টির প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে 76 এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 47 জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রথম দিনই আমার মনোনয়ন উত্তোলন করেছিলাম, আর আজকে ইচ্ছাকৃত ওইভাবে শেষ দিন জমা দিলাম। আমার সারা ভালোই আছে, আমি অনেক দিক থেকে সারা পেয়েছি এবং আমার ফিল্ডটা অনেক ভালো আমি দেখছি। সুষ্ঠু ভোট গ্রহণে সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। পুলিশ এবং প্রশাসন সকলেই আমরা একটা
সুনির্বাচন নির্দেশনা আমাদের কাজ করে যাচ্ছি। আজকেও আমাদের নির্ধারিত ম্যাজিস্ট্রেটরা এবং পুলিশেরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করতেছে। এদিকে সিলেটে মেয়র পদে আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টি ইসলামী আন্দোলনের প্রার্থীসহ 11 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই নির্বাচনে আমরা সবাই মিলেমিশে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সুষ্ঠু নির্বাচন আমরা আশা করি। এখানে যাতে আমাদের সৌহার্দ্যপূর্ণ অতীত ইতিহাস, সিলেটের কৃষ্টি, আমাদের যে সম্প্রীতি বজায় রেখেই আমরা নির্বাচন করব, এটা আমি আশাবাদী। 2 সিটিতে এসব মনোনয়ন যাচাই বাছাই হবে বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহার করা হবে 1 জুন এবং 2 জুন হবে প্রতীক বরাদ্দ, আর ভোট হবে 21 জুন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে বাঁশখালী সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানের আগ্নেয়াস্ত্র হাতে মিছিলে নেতৃত্ব দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার SM শফিউল্লাহ। তিনি জানান, বিষয়টি জানার পর তা তদন্ত করে দেখতে ডিএসবিকে নির্দেশ দেওয়া হয়েছে। তার অস্ত্র বৈধ কি অবৈধ, কেন অস্ত্র প্রদর্শন করে মিছিল করেছেন, এসব বিষয় খতিয়ে দেখার পর কি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তা বলা যাবে। সোমবার বিকেলে বাঁশখালীতে বিক্ষোভ মিছিলে অস্ত্র হাতে নেতৃত্ব দেন মুস্তাফিজুর রহমান। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনা। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। মিছিলে থাকা বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক জানিয়েছেন, ওই মিছিলে নেতৃত্ব দেওয়ার এক পর্যায়ে সংসদ সদস্য তার লাইসেন্স করা অস্ত্রটি নিরাপত্তাজনিত কারণে প্রদর্শন করে। এটা তো আমি খেয়াল করিনি। আমার পার্সোনাল অস্ত্র 2টা আছে। না, আমি এতটুকু জানি না, নিজস্ব অস্ত্র আছে। হ্যাঁ, আমার নলেজে আসতো যে বিষয়টা আমি এটা ইনকোয়ারি করতে পাঠাইছি। বিস্তারিত প্রতিবেদন আসার পরে আপনাদের জানাবো। আমি বিষয়টা এখন ক্লিয়ার কনসেপ্ট আমার কাছে আসেনি। ইনকোয়ারি রিপোর্ট আসার পর জানাবো। করযোগ্য আইনেই এমন টিআইএনধারীর ওপরও ন্যূনতম 2000 টাকা কর নির্ধারণের প্রস্তাব করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সরকারি অন্তত 40 ধরনের সেবার জন্য আয়কর রিটার্ন জমার স্লিপ পেতে দিতে হবে এই কর। এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে এবারের বাজেটে। বিশ্লেষকেরা বলছেন, এমন নীতি আয়কর আইনের সাথে সাংঘর্ষিক। এতে রিটার্ন জমায় নিরুৎসাহিত হবেন টিআইএনধারীরা। চলতি অর্থবছর 5 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কেনা, ব্যাংক ঋণ নেয়া, গ্যাস সংযোগ পাওয়া সহ 38 সেবার আবেদনে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র বা স্লিপ বাধ্যতামূলক করা হয়। এতে চলতি বছর রিটার্ন জমার পরিমাণ 24% বেড়ে 29 লাখ ছাড়িয়েছে। যদিও মোট টিআইএনধারীর সংখ্যা 82 লাখেরও বেশি। বর্তমানে করযোগ্য আয় না থাকলে রিটার্ন দাখিলের পর এনবিআর থেকে স্লিপ পেতে কোনো অর্থ খরচ করতে হয় না। কিন্তু আসছে বাজেটে এক্ষেত্রে কমপক্ষে 2000 টাকা ধার্য করা হতে পারে। রাজস্ব আয় বাড়াতে এমন পদক্ষেপের সমালোচনা করছেন সাধারণ মানুষ। আমার তো ট্যাক্সেবল হয় নাই, কিন্তু আমার ট্যাক্স রিটার্ন জমা দিতে হচ্ছে, তো এটার কোনো আমি যুক্তিকতাই খুঁজে পাই না। কেন দিতে হবে? ট্যাক্স প্রদান নিরুৎসাহিত হবে। তখন যদি আয় থাকে তাহলে ট্যাক্স দেবো, তাতে সমস্যা নেই। তো আমার যদি আয় না থাকে আমি ব্যয় করবো কোথেকে? দেওয়া লাগতেছে না, বাট এখন দেওয়া লাগবে, এটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না। চলতি অর্থ বছরে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 3,70,000 কোটি টাকা। এর মধ্যে আয়করের লক্ষ্য 1,21,000 কোটিরও বেশি। যদিও 10 মাসে আদায় হয়েছে 78,000 কোটি টাকা। ন্যূনতম কর ধার্য করার পরিবর্তে রাজস্ব বাড়াতে করযোগ্য বড় জনগোষ্ঠীকে শনাক্তে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আয়কর এটি শুধুই কর নয়, একটি সামাজিক ন্যায় বিচারের ইনস্ট্রুমেন্টও বটে। স্বাভাবিক নীতিমালা হলো যার করযোগ্য আয় আছে তিনি আয়কর প্রদান করবেন। করযোগ্য আয় নেই এরকম করদাতাকে 2000 টাকা প্রদান করতে বলাটা সমীচীন হবে বলে মনে হয় না। উচ্চ মূল্যস্ফীতির বিবেচনায় এবার বাজেটে করমুক্ত আয়সীমা 50,000 টাকা বাড়িয়ে 3.5 লাখ টাকা করার প্রস্তাব করা হতে পারে। এছাড়া সর্বোচ্চ স্তরে আয়কর হার বাড়িয়ে আবার 30% করা হতে পারে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টার বাংলাদেশে এবারে জানাবো খেলার খবর। শুরুতেই জানাচ্ছি শিরোনাম। গা বাঁচিয়ে খেলার প্রবণতা নেই তাসকিনের, জাতীয় দলের সব ম্যাচেই সমান গুরুত্ব। ভারতের কন্ডিশনে বিশ্বকাপে ভালো করার প্রত্যয়। রোমাঞ্চকর জয়ে ফেডারেশন কাপে তৃতীয় বসুন্ধরা কিংস। 8 বছরের শিরোপা খরা কাটাতে মোহামেডানের জোর প্রস্তুতি।
ইনজুরি কাটিয়ে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন প্রায় 2 মাস খেলার বাইরে তাসকিন আহমেদ। অবশেষে পুরো দমে বোলিং অনুশীলন শুরু করেছেন। জাতীয় দলের জার্সিতে যে কোনো ম্যাচই সমান গুরুত্ব পায় তাসকিনের কাছে। গা বাঁচিয়ে খেলা তার পক্ষে সম্ভব নয়, সেটাই জানিয়েছেন টাইগার তারকা। আপাতত আন্তর্জাতিক ব্যস্ততা নেই ঘরোয়া ক্রিকেটের খেলা। টাইগারদের সামনে আফগানিস্তান সিরিজ, জুন জুলাইয়ে আফগানদের বিপক্ষে 3 ফরম্যাটের লড়াই। ক্যাম্পের আগে ব্যক্তিগত প্রস্তুতি শুরু করে দিয়েছেন মুশফিক, লিটন, মিরাজ। আরও একবার চোটের সঙ্গে লড়াই শেষে ফেরার অপেক্ষা তাসকিনের। মিরপুরে ফুল রান আপে বোলিং শুরু করেছেন কদিন হলো। পরিশ্রম, একাগ্রতা, পারফরমেন্সের ধারাবাহিকতায় পেসারদের রোল মডেল এখন তাসকিন। নিজেকে এই পর্যায়ে নিয়ে যেতে কঠিন সময় পার করেছেন ঢাকা এক্সপ্রেস। গা বাঁচায় খেলাটা আসলে আমার পক্ষে পসিবল না, সেটা যেখানেই খেলি। কারণ বলটা হাতে নিলে খেলতে নামলে না আসলে মাথায় ওটা থাকেই না যে কিভাবে একটু সেফলি খেলা যায়। রেড অ্যান্ড গ্রিনে খেলাটা অনেক প্রাইডের একটা জায়গা আমার জন্য। যখনই খেলতে নামি আসলে মাথায় ওটা থাকে না যে সামনে বড় ইভেন্ট আছে বা কি আছে না আছে। সামনে ওয়ানডে বিশ্বকাপ, সব ঠিক থাকলে বিশ্বমঞ্চে টাইগার পেস ইউনিটকে নেতৃত্ব দেবেন তাসকিন। ভারতের কন্ডিশন নিয়ে হোমওয়ার্ক চলছে এখন থেকে। আমরা তো সাবকন্টিনেন্টেই খেলি, তো ইন্ডিয়ারটা আরেকটু তুলনামূলক বেশি ভালো উইকেট হয়, কিন্তু আমার বিশ্বাস যে আমরা আমাদের পেস রিদমে সেরা এক্সিকিউশনটা অ্যাপ্লাই করতে পারলে ওই কন্ডিশনেও ভালো করা সম্ভব। ডেফিনেটলি চ্যালেঞ্জিং, কিন্তু এই চ্যালেঞ্জ আমরা নিব ইনশাল্লাহ। 14 জুন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট শুরু। এর আগেই পুরোপুরি ফিট হয়ে যাবেন বিশ্বাস তাসকিনের। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু ভালো খেলা নয়, পরিস্থিতি বুঝে ম্যাচ জয়ে দৃঢ় মানসিকতা এখন বাংলাদেশ দলের সবচেয়ে বড় সাফল্য বলছেন দেশসেরা কোচ নাজমুল আবেদিন ফাহিম। আসন্ন আফগানিস্তান সিরিজে এই ধারাবাহিকতা থাকলে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে দল। এই সিরিজ থেকেই বিশ্বকাপের জন্য সেরা দল গঠনের তাগিদ ফাহিমের। ওয়ানডে প্রিয় ফরম্যাট, টি-20তেও সম্প্রতি টাইগারদের মানসিকতা অ্যাপ্রোচ লক্ষণীয়। তবে সাদা পোশাকে ধারাবাহিক হতে পারেনি বাংলাদেশ। সবশেষ মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় শুধুমাত্র আত্মবিশ্বাসের যোগান দিয়েছে। জুনে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট, সাকিববিহীন বাংলাদেশের জন্য যা বড় চ্যালেঞ্জ। একই সাথে এই কন্ডিশনে আফগান বোলাররা ভয়ঙ্কর। অতীতে ঘরের মাঠেই তাদের বিপক্ষে টেস্ট হারের তেতোস্বাদ পেতে হয়েছে। এখন প্রেক্ষাপট ভিন্ন, শুধু ম্যাচ জয়ের ক্ষুধা নয়, কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলার মানসিকতার প্রমাণ মিলেছে গেল আয়ারল্যান্ড সিরিজে। কঠিন সময় আমরা পারফর্ম করার চেষ্টা করেছি এবং করেছি। এই অভিজ্ঞতাগুলো খুব কাজে লাগে। ইটস নট অ্যাবাউট কোন কন্ডিশনে খেলা হলো, কিন্তু কোন সিচুয়েশনে খেলা হলো, সিচুয়েশনগুলো আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। এটা আমাদেরকে খুব আস্থাশীল করবে প্রত্যেককেই। ওইটা আমরা কিন্তু একটা জিনিস, বড় জিনিস আমরা নিয়ে এসেছি আয়ারল্যান্ড থেকে। কনফিডেন্সটা খুব জরুরি। এই কনফিডেন্সের কিছুটা বোধহয় আমরা আয়ারল্যান্ড থেকে নিয়ে এসেছি। এটা একটা বড় প্লাস পয়েন্ট এই সিরিজে। 3 ফরম্যাটেই আফগানিস্তান সিরিজ কঠিন হবে বাংলাদেশের জন্য। এশিয়া কাপ, বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতির পাশাপাশি দল গঠনে পরীক্ষা নিরীক্ষার শেষ সুযোগ এই সিরিজ। ওয়ার্ল্ড কাপ যত কাছাকাছি আসবে এই চিন্তাভাবনাগুলো যত কম হয় তত ভালো। একটা স্টেবল দল নিয়ে এগুলো ভালো হতে পারে। এই স্টেবল দলের মধ্যে এমন কিছু 1-2 জন প্লেয়ার থাকতে পারে যাদের চাইতে ভালো প্লেয়ার হয়তো বাইরে আছে, কিন্তু দলে যত বেশি পরিবর্তন হবে শেষ মুহূর্তে দলের সেই দল হিসেবে খেলার ব্যাপারটা কমে যাবে। সো এটা যত আর্লি করা সম্ভব, ফাইনাল টিমটা যত আর্লি করা সম্ভব তত ভালো। হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে আসার পর চলতি মাসের 28 তারিখ টেস্ট দল ঘোষণা করতে পারে বিসিবি। টাইগারদের ক্যাম্প শুরু 29 মে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 দিনের সফরে ঢাকা এসেছেন ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা ফিফার প্রথম নারী সভাপতি লিসা স্টালেকা। বিকেলে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের সাথে কথা বলেন ফিফা সভাপতি, যেখানে পুরুষ ছাড়াও নারী ক্রিকেটারদের সুযোগ সুবিধা নিয়ে কোয়া প্রতিনিধির সঙ্গে আলোচনার কথা জানান তিনি। সোমবার বাংলাদেশে এসে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সাথে মতবিনিময় করেন অস্ট্রেলিয়া জাতীয় নারী দলের সাবেক এই অধিনায়ক। কোয়াব স্বাধীন সংগঠন হলেও সভাপতি পদে আছেন বিসিবির শীর্ষ পরিচালক নাইমুর রহমান দুর্জয়। তবে এই বিষয়টি ফিকার সাথে সাংঘর্ষিক হবে না বলে জানান লিসা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফিকার জেনারেল কমিটির সদস্য ও কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। বাংলাদেশ সহ মোট 7টি দেশ ফিকার অন্তর্ভুক্ত।
The great thing is now that female players can earn a decent কোয়াবের সাথে ক্রিকেট বোর্ডের সম্পৃক্ততা থাকলেও ফিকার সাথে তার কোনো প্রভাব পড়বে না, কারণ কোয়াবের সঠিক ব্যক্তিরাই দায়িত্বে আছেন। এখানে সবাই একসাথে কাজ করার ইচ্ছাটাই আসল। ক্রিকেটারদের স্বার্থে সেটা সম্ভব বলে মনে করি। বাংলাদেশে ছেলেদের সাথে মেয়েরাও ভালো করছে। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ নিয়ে জাহানারা নিগার সুলতানাদের সাথেও কথা বলবো। so that the players aren't put in a hard position. ফেডারেশন কাপে রোমাঞ্চকর ম্যাচ জিতে তৃতীয় হলো বসুন্ধরা কিংস। 84 মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও 2-1 গোলে হেরেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। কিংস অ্যারেনায় ম্যাচের 8 মিনিটে শেখ রাসেলকে এগিয়ে নেন দিদিয়ের। ওই গোল শোধ দিতে দীর্ঘ অপেক্ষা বসুন্ধরা কিংসের। 85 মিনিটে সমতা ফেরান অধিনায়ক রবসন রবিনিও, আর ইনজুরি টাইমে মিগুয়েল ফেরেইরা স্কোর করলে কিংসের তৃতীয় স্থান নিশ্চিত হয়। 1980 সাল থেকে ফেডারেশন কাপ শুরু হয়েছে। টুর্নামেন্টে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবারই প্রথম। নবজাগরণের অপেক্ষায় মোহামেডান। 14 বছর পর ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী মোহামেডান দ্বৈরথ। অতীত ভুলে সামনে এগিয়ে যেতে চায় মোহামেডান ম্যানেজমেন্ট, আস্থার প্রতিদান দিতে চান অধিনায়ক সোলেমান দিয়াবাতে। বড় ম্যাচে নিরপেক্ষ রেফারিংয়ের দাবি ক্লাব কর্তাদের। 8 বছর হলো ট্রফি যোগ হয়নি মোহামেডান স্পোর্টিং ক্লাবের শোকেসে। ফেডারেশন কাপের ফাইনালে উঠে আক্ষেপ ঘোচানোর সুযোগ। লড়াই চিরশত্রু আবাহনীর বিপক্ষে। জিততে পারলে আরও রঙিন হবে সাদা কালোদের উৎসব। টিম ম্যানেজমেন্ট, ক্লাব কর্তারাও মেগা ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। দে আর মোর এক্সাইটেড। 14 বছর পরে আমাদের কর্মকর্তারা, আমাদের প্লেয়াররা সবাই অনেক বেশি উজ্জীবিত। মোহামেডানের স্পেশালি এত সাপোর্টাররা এবং ক্লাব আছে, এই ক্লাব থেকে আর লোকজন আসতেছে। কুমিল্লা, চিরাং থেকে লোক আসবে, নোয়াখালী থেকে লোক আসবে, ফেরিতের থেকে লোক আসবে, বিভিন্ন লোকজন আসে, কুমিল্লাবাসী আছে, ঢাকা থেকে যাবে। সো ইট উইল বি এ ভেরি ইন্টারেস্টিং ম্যাচ অনেক দিন পরে। 2019 থেকে মোহামেডানের জার্সিতে খেলছেন সুলেমান দিয়াবাতে। এখনও কোনো শিরোপা জিততে পারেননি। এবার চ্যাম্পিয়ন হতে সর্বোচ্চ দিতে মরিয়া এই মালিয়ান স্ট্রাইকার। আমার পরিবার প্রতিদিনই ফোন করে আবদার করছে, বাবা তোমাকে ট্রফিটা জিততেই হবে। যারা আমার বা আমাদের দলের খেলা দেখছে সবারই একই দাবি। আমিও ছেলে মেয়েকে ট্রফিটা উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আবাহনী মোহামেডান ম্যাচ নিয়ে দর্শক আগ্রহ তেমন নেই। তারপরও খেলোয়াড় কর্মকর্তাদের কাছে কমেনি দ্বৈরথের গুরুত্ব। হাই ভোল্টেজ ম্যাচে নিরপেক্ষ রেফারিংয়ের দাবি ক্লাব কর্তাদের। আমাদের আবেদন হবে যেই 11 জন মাঠে ভালো খেলবে তারা যাতে ট্রফি পায়। 11 জনের বাইরে কেউ খেলার দরকার নাই। ইউ নো হোয়াট আই মিন। At the end of the match, I'll go and shake hand with Abahani. We are all sports-minded people, sports organizer, আমরা friends. 30 মে কুমিল্লাতে হবে ফেডারেশন কাপের ফাইনাল। এর 4 দিন আগে বিপিএল এর দ্বিতীয় পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল খেলার খবর। এবার ভিন্ন একটি প্রসঙ্গ, আর এ নিয়ে প্রতিবেদন থাকবে। সংবাদের শেষ অংশে চলে যাচ্ছি পরের খবরটিতে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে প্রচণ্ড গতির কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ রেকর্ড করা হয় ঘন্টায় 102 কিলোমিটার। এর আগে ঢাকা সহ 6 বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেয় আবহাওয়া অফিস। মঙ্গলবার থেকে রাজধানীর পাশাপাশি রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে যে কোনো সময়ই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়াবিদরা। এ সময় বজ্রসহ বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানান তারা। তবে খুলনা ও বরিশালে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকেই সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে, তবে 27 মের পর থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা। এরপর টানা অন্তত 1 সপ্তাহ সারা দেশ শুষ্ক থাকার কথা জানিয়ে আবহাওয়া অফিস বলছে, ওই সময় দেশে আবারও দাবদাহ শুরু হবে। এটা আগামী 2-3 দিন কন্টিনিউ করবে। তারপর যেটা হবে যে আগামী 27 তারিখের পর থেকে মোটামুটি অনেকটা ড্রাই হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 27-28 তারিখের পর থেকে তাপমাত্রা আবার বাড়া শুরু হবে এবং সারা দেশেই আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে এবং দেখা যাচ্ছে পুরা মনসুন না আসা পর্যন্ত এটা ড্রাই কন্ডিশন থাকবে। বজ্রপাতে নরসিংদীতে 4 জন সহ 4 জেলায় 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 3 জন। স্থানীয়রা জানায়, দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার পাতুরিয়া গ্রামে প্রবাস ফেরত রায়হান মিয়া বাড়ির পাশে বসেছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। রায়পুরের ফকিরেরচর গ্রামে এক নারী ও গোপীনাথপুরে এক কিশোরের মৃত্যু হয়েছে। জমিতে কাজ করার সময় শিবপুরে মারা গেছেন একজন কৃষক।
এদিকে পাবনার ভাঙ্গুড়ায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জের ধর্মপাশায় এক শিক্ষার্থী ও সিরাজগঞ্জের শাহজাদপুরে এক শ্রমিক মারা গেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগের বিষয়ে 31শে মে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি খুরশিদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ শুনানি শেষে এই দিন নির্ধারণ করেন। জাতীয় রাজস্ব বোর্ডের অভিযোগ, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত মোহাম্মদ ইউনূস ট্রাস্ট, ইউনূস ফ্যামিলি মেম্বার ট্রাস্ট এবং ইউনূস সেন্টার ট্রাস্টে দানের মাধ্যমে আয়কর ফাঁকি দিয়েছেন তিনি। 2011, 12 এবং 13 সালে 3টি প্রতিষ্ঠানে 76 কোটি 15 লাখ টাকা দান করেন ডক্টর ইউনূস। আয়কর রিটার্নে এই টাকা দান কর অব্যাহতি দাবি করা হয়, কিন্তু এনবিআর বলছে আইন অনুযায়ী দান কর অব্যাহতি পাবেন না ইউনূস। বিরোধ নিষ্পত্তি করতে আইন অনুযায়ী 3,60,70,448 কোটি টাকা পরিশোধ করে হাইকোর্টে রেফারেন্স অ্যাপ্লিকেশন দাখিল করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজস্ব বিভাগের দাবি অনুযায়ী জরিমানা সহ আরও 12,46,72,608 টাকা পরিশোধ করতে হবে তাকে। শুনানি শেষে 31শে মে রায়ের দিন ঠিক করেন হাইকোর্ট। ইউনূস সাহেবের পক্ষের যিনি আইনজীবী তিনি বলছেন যে তারা এই যে দান করের যে সংজ্ঞা আছে এবং এটা এখানে যে ক্রাইটেরিয়া ঠিক করা আছে তার ভিতরে উনি আসবেন। আমরা বলছি উনি আসবেন না এবং আদালতে শুনানি শেষ করেছেন। আগামী 31শে মে তারিখে সকাল 11টার সময় রায় দিবেন ওনারা। 8 মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী 8 জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত এটিসি। গত 18 মার্চ তোষাখানা মামলার শুনানি চলার সময় ইমরান ও তার সমর্থকেরা পুলিশের সাথে সংঘর্ষ এবং ইসলামাবাদ ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্সের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ইমরানের বিরুদ্ধে 8টি মামলা হয়। মঙ্গলবার এসব মামলায় জামিন পান তিনি। বর্তমানে আল কাদির ট্রাস্ট মামলা ইস্যুতে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো NABর রাওয়ালপিন্ডি কার্যালয়ে রয়েছেন ইমরান। এদিকে আল কাদির ট্রাস্ট মামলায় ইমরানের স্ত্রী বুশরা বিবিকে 31 মে পর্যন্ত আগাম জামিন দেওয়া হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসী হামলায় অন্তত 6 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার প্রদেশটির হাঙ্গু জেলার একটি বেসরকারি তেল গ্যাস ক্ষেত্রে এ ঘটনা ঘটে। উপপুলিশ সুপার ইরফান খান জানান, সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। প্রায় 2 ঘন্টা ধরে চলে গোলাগুলি। এতে 4 সীমান্ত কর্মী ও 2 জন বেসরকারি নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। অন্তত 50 জন সন্ত্রাসী এ হামলা চালায় বলে জানায় পুলিশ। হামলার পর উত্তর ওয়াজিরিস্তানে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তেল গ্যাস ক্ষেত্রটির মালিকানা হাঙ্গেরির বুদাপেস্ট ভিত্তিক তেল গ্যাস কোম্পানি MOL এর। এ নিয়ে এখনও কোনো পদক্ষেপের পরিকল্পনা নেই বলে জানান হাঙ্গেরির দূতাবাসের মুখপাত্র। দেশে বাড়ছে শৌখিন মাছের কদর। শখ মেটাতে লাখ টাকা দামের মাছও অ্যাকোরিয়ামে রাখছেন অনেকে, যেগুলোর বেশিরভাগই আমদানি নির্ভর। ক্রেতার হাত পর্যন্ত পৌঁছাতে এসব মাছের দাম বাড়ে কয়েক গুণ। ব্যবসায়ীরা বলছেন, এলসি জটিলতায় দাম বাড়ে। আমদানি না করে দেশে চাষ করলে রফতানিও সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। রঙিন লম্বাটে গড়নের এই মাছটির নাম বান্ডেড ফিউশন অ্যারোয়ানা। জাত ও আকার ভেদে এক একটি মাছের দাম 700 থেকে 7 লাখ টাকা পর্যন্ত। শুধু অ্যারোয়ানা নয়, ওসেলেট রিভার স্টিংরে, রেড ইগল ডিসকাসের মতো দামি মাছ অ্যাকোরিয়ামে রাখছেন শৌখিন মৎস্যপ্রেমীরা। তবে অতিরিক্ত দামের কারণে অনেক মাছই কেনা সম্ভব হয় না। অ্যাকোরিয়াম অনেক ভালো লাগে, আমার বাবারও ভালো লাগে, তারপরে আমার আম্মুরও ভালো লাগে। পছন্দ করি মেরিন ফিশ, কিন্তু ওটা আসলে এফোর্ড করা সম্ভব হয় না। ব্যবসায়ীরা বলছেন, মাছ, খাবার এবং অ্যাকোরিয়াম সরঞ্জাম আমদানির খরচ ও মূল্য পরিশোধে জটিলতার কারণে দাম বেড়ে যায় কয়েক গুণ। যে আসলে মাছ লাইক করে না, জিনিসটা টোটালি শৌখিন, তাদেরকে টার্গেট করারও কিছু নাই। ডলারের জন্য আমাদেরও ইম্পোর্টে সমস্যা হইতেছে, আমরা এলসি পাইতেছি না। অনেক সময় আমাদের পেমেন্ট প্রক্রিয়াটায় ঝামেলা হয়, যেটা পেমেন্ট করার পর অনেক সময় ওরা ফ্রড যেগুলো কোম্পানি থাকে ওরা প্রোডাক্ট পাঠায় না। বাংলাদেশে রঙিন মাছের বাজার 700 কোটি টাকার বেশি। এর মধ্যে আমদানি হয় 200 কোটি টাকার মাছ, বাকিটা যোগান দেন দেশীয় চাষিরা। বাংলাদেশে প্রতি বছরে প্রায় 600 থেকে 700 কোটি টাকার রঙিন মাছের চাহিদা আছে, যার প্রায়
এখন বর্তমানে 30% আমদানি নির্ভর, বাকি 70% বাংলাদেশ থেকে উৎপাদিত হচ্ছে। আমদানি নয়, দেশের চাষাবাদ বাড়ালে সব শ্রেণীর ক্রেতার কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে এসব মাছ, বলছেন বিশেষজ্ঞরা। এটা যদি আমরা ঘরে ঘরে একটা আমাদের তুলতে পারতাম যে না, প্রত্যেকটা ঘরে আমরা অ্যাকুয়ারিয়ামের ফিশ রাখবো, আমরা মাছকে ভালোবাসবো, সেই প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা নিতে পারি, তাহলে এই যে আমাদের অ্যাকুয়ারিয়াম ফিশ বা অর্নামেন্টাল ফিশের যে সম্ভাবনা যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। মাছ ও খাদ্য আমদানি সহজ করতে নীতি সহায়তা চান ব্যবসায়ীরা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে